হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ক্লাস। আজকে আমরা এমন একটি টপিক নিয়ে আলোচনা করব যেটা 9-10 স্ট্যান্ডার্ডের মধ্যে অন্যতম একটা সহজ চ্যাপ্টার। সেই টপিকের নাম হচ্ছে সেট এবং ফাংশন। সেট শব্দটা কিন্তু আমাদের সাথে খুবই পরিচিত। আমরা বিভিন্ন জায়গায় এটাকে ইউজ করি। আমরা বলি ডিনার সেট কিংবা নিলাম এক সেট বই খাতা। তাহলে শুরু করার আগে চলো কিছু আগে উদাহরণ দেখি। দেখো ঝুড়ির মধ্যে কিছু ইংরেজি বর্ণমালা আছে যেগুলো লাফালাফি করতেছে না, এগুলো কিন্তু একটা বিশেষত্ব আছে বা এগুলোকে ইংরেজিতে বলা হয় ভাওয়াল। ঝুড়ির মধ্যে যে ওয়ার্ডগুলো আছে বা যে বর্ণমালাগুলো আছে ওগুলোকে আমরা একটা সেট বলতে পারি। এটাকে বলা যেতে পারে কি ভাওয়ালের সেট। ঠিক আছে, আর ঝুড়ির মধ্যে থাকা বর্ণমালাগুলো হচ্ছে এই ভাওয়াল সেটের উপাদান, এক একটা উপাদান। যেমন এ ওই সেটের একটা উপাদান, ই সেটের একটা উপাদান। আবার এই উদাহরণটাকে দেখেন, একটা টেবিলের উপরে একটা আম, একটা কলা, একটা কাঁঠাল আর একটা লিচি নাচতেছে। এগুলোর একটা বিশেষত্ব আছে, এগুলো সবগুলি হচ্ছে ফল। তাহলে আমরা এটাকে বলতে পারি একটা ফলের সেট। আর এই সেটের উপাদানগুলো হচ্ছে কি আম, কলা, কাঁঠাল, লিচি। আবার এই উদাহরণ দেখেন, ঝুড়ির মধ্যে কয়েকটা সংখ্যা দেখা যাচ্ছে যারা খুবই খুশি। আর এই সেটের এটাকেও আমরা একটা সেট বলতে পারি। এই সেটের উপাদানগুলো হচ্ছে 1, 2, 3। আবার এই ঝুড়িটা লক্ষ্য করে দেখেন, এই ঝুড়ির মধ্যে কিন্তু কোনো কিছুই নাই, অর্থাৎ ঝুড়িটা খালি। এই ঝুড়ির মধ্যে কোনো উপাদান নাই। তাহলে এই ঝুড়িটা দিয়ে কি কোনো সেট গঠন করা যাবে? হ্যাঁ, এই ঝুড়িটা দিয়ে একটা সেট গঠন করা যাবে। আর সেই সেটের নাম হচ্ছে ফাঁকা সেট। দেখা যাচ্ছে কি ঝুড়ির মধ্যে কোনো উপাদান নাই, তাহলে আমরা এতটুকু বলতে পারি কি ফাঁকা সেটের মধ্যে কোনো উপাদান থাকে না। আমরা কিন্তু প্রত্যেকটা সেটের উপাদানকে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে দিয়ে রাখছি, আর প্রত্যেকটা সেটের উপাদান মাঝখানে কিন্তু কমা দিছি। কোনো সেটের একই উপাদান দুইবার লেখা প্রয়োজন নাই, কারণ দুইবার লিখলেও কিন্তু একই মান আসে। সুতরাং আমরা কোনো সেটের উপাদানকে ডাবল করে লিখব না। আমরা বুঝতে পারলাম সেট হচ্ছে সুসংজ্ঞায়িত বস্তুর সমাবেশ বা সংগ্রহ। সেটকে দুইভাবে প্রকাশ করা হয়। সেটকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করা হয় এবং গঠন পদ্ধতিতে প্রকাশ করা হয়। তালিকা পদ্ধতি হচ্ছে যে পদ্ধতিতে সেটের সকল উপাদান দ্বিতীয় বন্ধনীর মধ্যে আবদ্ধ থাকে এবং উপাদানগুলোকে কমা দ্বারা আলাদা করা হয়। আমরা যতগুলো উদাহরণ দেখছি সবগুলোই কিন্তু তালিকা পদ্ধতি দেওয়া আছে, যেখানে উপাদানগুলোকে আমরা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে দিয়ে কমা দ্বারা আবদ্ধ করে রাখছিলাম। গঠন পদ্ধতি হচ্ছে এমন একটি পদ্ধতি যেখানে সেটের উপাদান লেখা থাকে না, তবে তাদের ধর্মগুলো উল্লেখ থাকে, বিশেষ যে ধর্মটা থাকে সেটা উল্লেখ করা থাকে। যেমন আমরা যদি প্রথম উদাহরণটা দেখি, তাহলে ওইটা হচ্ছে ভাওয়েলের সেট। ঠিক আছে, আর দ্বিতীয় উদাহরণটা হচ্ছে স্বাভাবিক সংখ্যার সেট। ভাওয়েলের সেটকে যদি আমরা গঠন পদ্ধতি লিখি তাহলে কি এভাবে লেখা যায় যে এক্স ইজ টু এক্স ভাওয়েলের সেট। আবার স্বাভাবিক সংখ্যার সেট যেটা আছে এটাকে লিখতে পারি আমরা এক্স ইজ টু এক্স স্বাভাবিক সংখ্যার সেট, যেটা কিন্তু 5 থেকে ছোট। গঠন থেকে তালিকা পদ্ধতি করা কিংবা তালিকা পদ্ধতি গঠন পদ্ধতিতে করা সেটের একটি অন্যতম গুরুত্বপূর্ণ অংশ। সাধারণত সৃজনশীল যে প্রশ্নগুলো থাকে ওগুলোর উদ্দীপক কিন্তু গঠন পদ্ধতিতে সেট দেওয়া থাকে। ওই গঠন পদ্ধতির সেটগুলোকে যদি তালিকায় রূপান্তর করা না যায় তাহলে কিন্তু ওই যে অঙ্কগুলো সমাধান করা যাবে না। যেহেতু অঙ্ক করতে হয় কি দিয়ে, অঙ্ক কিন্তু তালিকা পদ্ধতি দিয়ে সমাধান করতে হয়। তাহলে চলো প্রথমে কয়েকটা গঠন পদ্ধতির সেটকে তালিকা পদ্ধতিতে রূপান্তর করি। প্রথমে যে প্রশ্নটা দেওয়া আছে সেটা হচ্ছে দেখো, x belongs to n is to x square greater than 9 এবং x cube less than 130। এর মানে হচ্ছে আমরা ওই সেটের উপাদানগুলো স্বাভাবিক সংখ্যা থেকেই নিব এবং এমনভাবে নিব যাতে ওই সংখ্যাগুলোর বর্গ 9 থেকে বড় হয় এবং একই সাথে ঘন 130 থেকে ছোট হয়। যেই সংখ্যাগুলি সত্য মানবে সেই সংখ্যাগুলো হবে এই সেটের উপাদান। আমরা যখন x সমান 1 নিছি তখন x এর বর্গ কিন্তু 1, যেটা কিন্তু 9 থেকে বড় না। যদিও বা অন্যদিকে x কিউবের মানটা হচ্ছে 1, 130 থেকে ছোট। একটা পক্ষ মানছে, একটা পক্ষ মানে নাই, তাহলে এই সংখ্যাটা নেওয়া যাবে না। একইভাবে দেখেন 2 এর বর্গ কিন্তু 4, যেটা 9 থেকে বড় নয়, তাহলে এটাও নেওয়া যাবে না। যদি 3 নিই তাহলে x এর বর্গ হচ্ছে 9, 9 কিন্তু 9 এর থেকে বড় না। তাহলে x সমান যখন 4 নিছি তখন কিন্তু এইদিকে সত্যটা মানতেছে, যেহেতু x এর 4 এর বর্গ হচ্ছে 16, যা কিন্তু 9 থেকে বড়। আবার x কিউবের মানও কিন্তু ওইদিকে সত্যটা মানতেছে, যেহেতু x কিউবের মান হচ্ছে 64, যেটা কিন্তু 130 থেকে ছোট। একইভাবে x যখন 5 নিছি তাও সত্য মানতেছে। যখন 6 নিছি তখন কিন্তু এই সত্যটা মানতেছে না যে x এর ঘন 130 থেকে
ছোট হবে, কারণ x এর ঘন অর্থাৎ 6³ এর মান হচ্ছে 216, যা কিন্তু 130 থেকে ছোট না। একইভাবে যদি এভাবে নিতে থাকি তাহলে প্রত্যেকটা মান কিন্তু 130 থেকে বড় হয়ে যাবে, তাহলে আর নেওয়া যাবে না। তাহলে দুইটা সত্য মানছে শুধুমাত্র 4 এবং 5, এই দুইটা উপাদান, এই দুইটাই হবে ওই সেটের উপাদান। খ নাম্বার গঠন পদ্ধতি কি দেওয়া আছে দেখেন, x belongs to z, x square greater than 5 এবং x cube lesser equal 36। এর মানে হচ্ছে x হচ্ছে পূর্ণ সংখ্যার সেট, যেখানে x এর বর্গ 5 থেকে বড় হইতে হবে এবং ঘন 36 থেকে ছোট কিংবা 36 এর সমান হইতে হবে। তাহলে আমরা জানি z হচ্ছে কি সংখ্যা, পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা হচ্ছে শূন্য সহ সকল ধনাত্মক এবং ঋণাত্মক সংখ্যা। আমরা যদি x এর বিভিন্ন মান নিয়ে বর্গ এবং ঘন করি, যে উপাদানগুলো দুটি সত্যই মানবে সেই উপাদানগুলোই হবে ওই সেটের উপাদান। যখন x সমান প্লাস মাইনাস 3 নিছি তখন কিন্তু x এর বর্গ হচ্ছে 9, যা কিন্তু 5 থেকে বড়, আর x এর ঘন হচ্ছে 27, যা কিন্তু 36 থেকে ছোট। তাহলে এটা কিন্তু উভয় সত্য মানছে। আবার এদিকে যখন x সমান প্লাস মাইনাস 4 নিছি, এটার বর্গ হচ্ছে 16, যা কিন্তু 5 থেকে বড়। x কিউব যখন নিছি তখন কিন্তু ঘন করলে কিন্তু দুইটা মান আসতেছে, একটা হচ্ছে প্লাস 64 আর একটা হচ্ছে মাইনাস 64। প্লাস 64টা কিন্তু সত্য মানা নাই, এটা যেহেতু 36 থেকে অনেক বড়, কিন্তু মাইনাস 64 কিন্তু ছোট। একইভাবে যদি আমরা এগোতে থাকি প্রত্যেকটা ঘনের মানেরই দুইটা পাবো, x এর ঘনের মান দুইটা করে পাবো, একটা প্লাস পাবো একটা মাইনাস পাবো। প্লাসগুলো প্রত্যেকটাই 36 থেকে বড় হয়ে যাবে, মাইনাসগুলো সবগুলোই 36 থেকে ছোট হবে, তাই প্রত্যেকটা মাইনাস মান নেওয়া যাবে। তাহলে এই সেটটাকে আমরা নিতে পারি 3 থেকে ছোট সকল মাইনাস এবং 3। ঠিক একই ধরনের আরেকটা প্রশ্ন হচ্ছে x belongs to n is to x কিউবের মান হবে 25 থেকে বড় এবং x পাওয়ার 4 এর মান হবে 264 থেকে ছোট। সমাধান করে দেখব কোন কোন উপাদানগুলো উভয় সত্য মানতেছে। যে উপাদানগুলো মানবে সেগুলোই হবে ওই সেটের উপাদান। তাহলে আমরা ক্যালকুলেশন করে দেখতে পারলাম কি শুধুমাত্র 3 এবং 4 উভয় সত্য মানতেছে, বাকিগুলো হয় সত্য মানতেছে না অথবা ওই পাশের সত্যটা মানতেছে না, তাই সেটের উপাদান হবে 3, 4। এরপর প্রশ্নটা হচ্ছে কি x belongs to n, x হচ্ছে 36 এর গুণনীয়ক এবং 6 এর গুণিতক। 36 এর গুণনীয়কগুলো আগে বের করি। 36 এর গুণনীয়ক মানে হচ্ছে যে সংখ্যাগুলো গুণ করলে আমরা 36 পাবো ওই সংখ্যাগুলোকে 36 এর গুণনীয়ক বলা হবে। তাহলে কোন কোন সংখ্যা গুণ করলে আমরা 36 পাবো? 1 দ্বারা 36 গুণ করলে পাবো, 2 দ্বারা 18 গুণ করলে পাবো, 3 দ্বারা 12 গুণ করলেও পাবো, 4 দ্বারা 9 গুণ করলেও পাবো এবং 6 দ্বারা 6 গুণ করলেও পাবো। তাহলে 36 এর গুণনীয়কগুলো কত? 1, 2, 3, 4, 9, 12, 18, 36। এখন বলছে তা আবার কি হইতে হবে? 6 এর গুণিতক হইতে হবে। অর্থাৎ 6 কে যদি আমরা বিভিন্ন সংখ্যা দ্বারা গুণ করি, যেগুলো পাবো সেগুলো হচ্ছে 6 এর গুণিতক। তাহলে এখানে 6 এর গুণিতক হচ্ছে কত? যদি হিসাব করি তাহলে 6 একে 6 আছে এখানে, 6 দুগুণে 12 এখানে আছে, 3 6 18 ওইটা আছে। আবার 36 গও কিন্তু 6 এর গুণিতক হয়, কারণ 6 আর 6 গুণ করলে 36 হয়। তাহলে এই সেটের উপাদানগুলো হচ্ছে 36 এর গুণনীয়ক এবং 6 এর গুণিতক হিসেবে 6, 12, 18, 36। আরেকটা প্রশ্ন দেখেন, এখানে দেওয়া আছে x belongs to n এবং x হচ্ছে 3 এর গুণিতক এবং 12 থেকে ছোট কিংবা 12 সহ। তাহলে আমি তো কিছুক্ষণ আগে বলছি গুণিতক মানে হচ্ছে গুণ করলে যে সংখ্যা পাওয়া যাবে। এখানে 3 এর গুণিতক যেহেতু বলছে তাহলে 3 কে গুণ করে যে সংখ্যা পাওয়া যাবে সেগুলো হচ্ছে 3 এর গুণিতক। তাহলে আমরা 3 কে গুণ করে দেখি, 3 একে 3, 3 দুগুণে 6, 3 তিরিকে 9, 3 চারা 12, 3 পাঁচা 15। এখানে কিন্তু 3 4 12 পর্যন্ত সত্যগুলো মানতেছে, কারণ এখানে বলা হয়েছে 12 থেকে ছোট হলেও হবে কিংবা 12 সমান হলেও চলবে। কিন্তু যখন আমরা 3 কে 5 দ্বারা গুণ করছি, 3 এর যে গুণিতক 15 পাইলাম ওইটা কিন্তু 12 থেকে ছোট না, তাতে এরপরে যেই গুণিতকগুলো পাবো সেগুলো 12 থেকে বড় হবে। সুতরাং এই সেটটা হবে কত? 3, 6, 9, 12, কারণ এই 3, 6, 9 হচ্ছে 3 এর গুণিতক এবং যা 12 থেকে ছোট। দেখো এর পরের প্রশ্নটা হচ্ছে x belongs to n, x হচ্ছে মৌলিক সংখ্যা এবং 15 সহ 15 থেকে ছোট। মৌলিক সংখ্যা মানে কি? মৌলিক সংখ্যা মানে হচ্ছে যে সকল সংখ্যাকে 1 এবং ওই সংখ্যা ব্যতীত অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না, ওগুলো হচ্ছে মৌলিক সংখ্যা। অর্থাৎ সোজা কথা বলতে গেলে যে সংখ্যাগুলোকে ভাগ করলে পূর্ণ সংখ্যা আসে না, এগুলো হচ্ছে মৌলিক সংখ্যা।
সেট অফ ফাংশনের ক্ষেত্রে সাধারণত 30-এর বেশি মৌলিক সংখ্যাগুলো লাগে না, তাই আমি 31 পর্যন্ত সংখ্যাগুলো এখানে লিখে দিচ্ছি। সেগুলো হচ্ছে কত 2 3 5 7 11 13 17 19 23 29 31। এর চেয়ে বেশি কিন্তু তেমন একটা লাগে না। তাহলে উক্ত সত্যের মধ্যে কোন কোন মৌলিক সংখ্যাগুলো আছে, যেগুলো 15 থেকে ছোট কিংবা 15 সমান। 15 কিন্তু মৌলিক সংখ্যার মধ্যে নাই, যেহেতু 15কে 3 এবং 5 দুইটা সংখ্যা দিয়ে ভাগ করা যাবে। তাহলে এই সেটের উপাদানগুলো হচ্ছে কি 2 3 5 7 11। এরপর প্রশ্নটা দেখেন, এই পরের প্রশ্নের মধ্যে একই ধরনের প্রশ্ন, সেখানে বলা হচ্ছে কি বিজোড় সংখ্যা এবং 9 থেকে ছোট। 9 থেকে ছোট বিজোড় সংখ্যা কি কি হতে পারে? 1 3 5 7 9 কিন্তু হবে না, এখানে এটা ভুল হয়েছে, 9 হবে না যেহেতু 9 থেকে ছোট বলা হয়েছে। ঠিক আছে, আবার এই প্রশ্নে বলা হয়েছে 9 থেকে ছোট জোড় সংখ্যাগুলো হবে এই সেটের উপাদান। তাহলে এই সেটের উপাদানগুলো কি কি হচ্ছে? 9 থেকে ছোট জোড় সংখ্যা কি কি জানি আমরা? 2 4 6 8 হলো হচ্ছে 9 থেকে ছোট জোড় সংখ্যা। দেখেন এই গঠন সেটটা দেখেন, এখানে দেওয়া আছে x belongs to n is to x square minus 5x plus 6 is equal to 0। এটা কিন্তু মিডল টার্ম ফ্যাক্টরের মাধ্যমে সমাধান করতে হবে। মিডল টার্ম ফ্যাক্টর মানে হচ্ছে এই যে মাঝখানে 5x যেটা আছে ওই পদটাকে ভাঙতে হবে, এমনভাবে ভাঙতে হবে যাতে যে দুইটা সহগ আছে ওই সহগগুলোর গুণফল এই 6 এর সমান হয় এবং সমষ্টি 5 এর সমান হয়। তাহলে কি কি দিয়ে আমরা ভাঙতে পারি সেটা হচ্ছে, তাহলে আমরা যদি -2 এবং -3 দিয়ে 5 কে ভাঙি, তাহলে আমরা কিন্তু এদিকে যে 6টা আছে ওইটা পাবো কি দিয়ে 2 এবং 3 এর গুণফলের মাধ্যমে। তাহলে প্রথমে দুইটার সংখ্যা থেকে আমরা x কমন নিতে পারতেছি না, তাকে কত x -2, আর বাকি যে দুইটা আছে ওইটা থেকে আমরা কমন নিতে পারি 3 -3 কমন নিলে হয় x -2। তাহলে এই উৎপাদক একটা হচ্ছে x -2 আর একটা উৎপাদক হচ্ছে x -3। যেহেতু ইকুয়াল 0 আছে তাহলে এই দুইটার মান হবে হয় অথবা দিয়ে বের করে নিতে হবে x is equal to 2 এবং x is equal to 3। তাহলে এই সেটের উপাদানগুলো হচ্ছে কত? x এর মূলদ্বয় অর্থাৎ 2 এবং 3। সেম আরেকটা প্রশ্ন হচ্ছে x স্কয়ার মাইনাস 11x প্লাস 30 সমান 0। আর মধ্যপদটা কেমন ভাবে ভাঙবো যাতে এদের গুণফল 30 এর সমান হয়। তাহলে কত কত দিয়ে ভাঙা যায় সেটা হচ্ছে -5 এবং -6 কে যদি আমরা ভাঙি তাহলে 11 পাওয়া যাচ্ছে, আর গুণফল 5 6 30 পাওয়া যাচ্ছে। একইভাবে প্রথম দুইটা থেকে আমরা যদি x কমন নিই তাহলে পাবো x -5 এবং দ্বিতীয় দুইটা থেকে যদি -6 কমন নিই তাহলে পাবো x -5। এভাবে আমরা দুটো উৎপাদক পাচ্ছি, একটা হচ্ছে x -5 আর একটা হচ্ছে x -6, যেগুলোকে আমরা ইকুয়েশন করে নির্ণয় করতে পারি কত x is equal to 5 এবং x is equal to 6। আর এই সেটের উপাদানগুলো হচ্ছে 5 এবং 6। সেট গঠন পদ্ধতি কিন্তু তালিকা পদ্ধতির মতো এত বেশি গুরুত্বপূর্ণ না, তো মাঝে মাঝে ক প্রশ্ন হিসেবে সেট গঠন পদ্ধতিটা দিয়ে থাকে। তাহলে একটা গঠন পদ্ধতি করে দেখা যাক। প্রশ্ন হচ্ছে 3 5 7 11 কে তালিকায় প্রকাশ করতে বলছে। এটা হবে 3 5 7 9 কে তালিকায় যেখানে লেখা আছে সেখানে হবে গঠন পদ্ধতিতে প্রকাশ করতে। এটা ভুল আছে। এখানে 3 5 7 9 সবগুলো কিন্তু বিজোড় সংখ্যা না, যা 1 থেকে বড় এবং 13 থেকে কিন্তু ছোট। 1 থেকে বড় বিজোড় সংখ্যা এবং 13 থেকে ছোট, তাই না? আবার কিন্তু সবগুলোই কিন্তু স্বাভাবিক সংখ্যা। তাহলে আমরা এই সেটটাকে যদি তালিকায় লিখি তাহলে লিখব কি সেট হচ্ছে সকল স্বাভাবিক সংখ্যার উপাদান এবং বিজোড় সংখ্যা যা 1 থেকে বড় এবং 13 থেকে ছোট। এই প্রশ্নে বলা হচ্ছে 1 2 3 4 6 9 12 18 34 কে গঠন পদ্ধতিতে প্রকাশ করতে। তাহলে এগুলোর একটা বিশেষত্ব আছে, এগুলো সবগুলোই কিন্তু হচ্ছে দেখেন 34 এর গুণনীয়ক। যদি আমি সহজভাবে বলি দেখেন, এই যে 1 গুণ 36 সমান হচ্ছে 34, 2 গুণ 18 সমান 34, 3 গুণ 12 সমান 34, 4 গুণ 9 সমান 34, আবার 6 গুণ 6 সমান কিন্তু 36। তাহলে এই সেটটাকে আমরা বলতে পারি কি 36 এর গুণনীয়ক সেট। লিখতে পারি এভাবে যে x belongs to n is to x 36 এর গুণনীয়ক। চলো কিছু সেটের সাথে পরিচয় হতে হয়। একটা হচ্ছে সসীম সেট, যেই সেটের উপাদানগুলো নির্দিষ্ট যা সীমানার মধ্যে আছে যেগুলো বলা হচ্ছে সসীম সেট। যেমন মৌলিক সংখ্যার সেট যদি 30 থেকে ছোট হয় তাহলে সেটা সসীম সেট, আর যদি স্বাভাবিক সংখ্যা নির্দিষ্ট কোনো সংখ্যা চেয়ে ছোট হয়
বা নির্দিষ্ট কোনো সীমাবদ্ধতার মধ্যে থাকে তাহলে এই সংখ্যাগুলো হবে সসীম সেট। আর তার ঠিক বিপরীত হচ্ছে অসীম সেট, যে সেটের উপাদানগুলো কিন্তু সীমার মধ্যে থাকে না, যেগুলো অসীম সীমাহীন, এগুলোকে বলা হচ্ছে অসীম সেট। যে কিছুক্ষণ আগে বলছি মৌলিক সংখ্যার সেট কিন্তু অসীম সেট, যখন সেটাকে 30-এর ছোট করা হয় তখন হয় সসীম সেট। আর একইভাবে স্বাভাবিক সংখ্যার সেট, যে আমরা ওই যে তালিকা পদ্ধতি করার সময় n x বিলংস টু n লিখছি, ওগুলো কিন্তু সবগুলো x বিলংস টু যখন n লেখা হয় তাহলে ওই সেটটা হবে অসীম সেট। উপসেট মানে হচ্ছে কোনো সেট থেকে যতগুলো সেট গঠন করা যায় তাদের প্রত্যেকটিকে ওই সেটের উপসেট বলে। যেমন ধরো একটা সেট যার উপাদান হচ্ছে এ এবং বি, এই সেটের উপসেটগুলো হচ্ছে কি কি? এ বি এবং ফাঁকা সেট, এগুলো হচ্ছে এ বি এর উপসেট। এটা খুব গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে ফাঁকা সেট কিন্তু পৃথিবীর সকল সেটের উপসেট। যে সকল সেটের উপাদান মূল সেটের অপেক্ষা কম তারা কিন্তু ওই সেটের প্রকৃত উপসেট। অর্থাৎ যে এখানে দেখেন এ সেটের উপাদানগুলো হচ্ছে এ বি আর উপসেটগুলো হচ্ছে এ বি এবং ফাঁকা সেট। তাহলে সত্য অনুসারে কোন সেটগুলো প্রকৃত উপসেট? এ বি এবং ফাঁকা সেট, যেহেতু তা এ সেটের উপাদান থেকে কম। সেটের অন্তর বা সেটের বিয়োগ। মনে করি একটা সেট যার উপাদান হচ্ছে 1 2 3 4 5 এবং বি একটা সেট যার উপাদান হচ্ছে 2 4 6 8। এখন যদি আমরা এ সেট থেকে বি সেট বাদ দিই তাহলে এটা হবে এই ধরনের এ বাদ বি সমান হচ্ছে এ সেটের উপাদানগুলো কত? 1 2 3 4 বিয়োগ বি সেটের উপাদান হচ্ছে 2 4 6 8। তাহলে সেটের অন্তর মানে হচ্ছে দ্বিতীয় সেটের উপাদানগুলো প্রথম সেটের উপাদান থেকে বাদ যাবে। অর্থাৎ এখানে বি সেটের যে উপাদানগুলো এ সেটের সাথে মিল থাকবে, এ সেট থেকে শুধুমাত্র ওই উপাদানগুলো বাদ যাবে, আর এ সেটের বাকি উপাদানগুলো হবে ওই এ বি সেটের অন্তর। এখানে দেখেন বি সেটের 2 এবং 4 উপাদানগুলো এ সেটের সাথে মিলে গেছে, শুধুমাত্র 2 এবং 4 বাদ গেছে। তাহলে এই সেটের ফলাফল হচ্ছে 1 3। যে বি সেটের বাকি দুইটি উপাদান 6 8 কিন্তু এখানে ফলাফলে বসে নাই। আবার একইভাবে যদি আমরা বি সেটকে এ সেট থেকে বাদ দিই বা বি বাদ এ লিখি, তখন কিন্তু এ সেটের যে উপাদানগুলো বি সেটের সাথে মিলবে, বি সেট থেকে শুধুমাত্র ওই উপাদানগুলো বাদ যাবে। তাহলে কি কি মিলতেছে এখানে? 2 এবং 4 মিলতেছে এ সেটের সাথে বি সেটের। তাহলে বি সেটে 2 এবং 4 বাদ দিলে থাকে 6 8। তাহলে বি বাদ এ সেটের ফলাফল হবে 6 8। এখানে কিন্তু এ এর বাকি উপাদানগুলো বসবে না। আবার মনে করি সি একটা সেট যার উপাদান হচ্ছে 6 7। তাহলে আমরা যদি এ বাদ সি লিখি, অর্থাৎ এ সেটের উপাদান 1 2 3 4 থেকে 6 7 বাদ দিই, বাদ দেওয়ার মধ্যে কিন্তু কিছুই নেই, কারণ 6 7 কিন্তু এ সেটের উপাদানের মধ্যে নাই। তাহলে এটার ফলাফল হবে কিন্তু এ সেটের উপাদান যেগুলো আছে ওগুলো, যেহেতু সি সেটের কোনো উপাদানই এ সেটের সাথে মিল নাই, তাই বাদ যাওয়ার মতোই কিছুই নেই। সার্বিক সেট বা ইউনিভার্সাল সেট। যখন কোনো আলোচনার সংশ্লিষ্ট সকল সেট কোনো নির্দিষ্ট একটি সেটের উপসেট হয় তখন ওই নির্দিষ্ট সেটকে বলা হয় সার্বিক সেট বা ইউনিভার্সাল সেট। যেমন ইউ একটা সেট যার উপাদান হচ্ছে 1 2 3 4 5 6 7 8 এবং একটা সেট 1 3 5 7, বি একটা সেট 2 4 6, সি একটা সেট 3 5। দেখেন তো এ বি সি এর উপাদানগুলো কিন্তু ইউ এর মধ্যে আছে না, অর্থাৎ এ বি সি কিন্তু ইউ এর উপসেট। তাহলে ইউকে এখানে বলা যাবে সার্বিক সেট বা ইউনিভার্সাল সেট। পূরক সেট মানে হচ্ছে সার্বিক সেট থেকে ওই সেটের উপাদানগুলো বাদ। যেমন মনে করেন এ সেটের পূরক সেট হবে ইউ বাদ এ, অর্থাৎ ইউ এর সকল উপাদান থেকে এর উপাদানগুলো বাদ যাবে। তাহলে এর উপাদানগুলো বাদ যাওয়ার পরে এর পূরক সেট কত হয়? 2 4 6 8। সংযোগ সেট বা ইউনিয়ন সেট। দুই বা ততোধিক সেটের উপাদানগুলো নিয়ে গঠিত সেটকে বলা হয় সংযোগ সেট। একে কিন্তু ইউনিয়নের ইউর মতো করে দেওয়া হয়, অর্থাৎ ইউ আকৃতি দ্বারা প্রকাশ করা হয়। যেমন ধরেন সি একটা সেট যার উপাদান 3 4 5 এবং ডি একটা সেট যার উপাদান 4
6, 8। এখন যদি সি এবং ডি এর সংযোগ সেট নির্ণয় করতে বলে তাহলে হবে কি সি ইউনিয়ন ডি ইজ ইকুয়াল টু সি এর উপাদান 3, 4, 5 ইউনিয়ন ডি এর উপাদান 4, 6, 8। সংযোগ সেট মানে হচ্ছে সকল সেট, দুই বা ততোধিক সেটের উপাদান নিয়ে গঠিত সেট। তাহলে সি এবং ডি এর সকল উপাদানগুলো হবে সি ডি এর সংযোগ সেটের উপাদান। তাহলে সি এর উপাদান 3, 4, 5 এবং ডি এর উপাদান 4, 6, 8 হবে। এই সেট সহজে সমাধান করার জন্য আমরা বলি কি সকল কমন এবং আনকমন উপাদানগুলো একবার একবার নিয়ে এই সংযোগ সেট গঠন করতে হয়। দেখেন 3 কিন্তু একবার আছে, ওইটা নিয়েছি। আর 4 কিন্তু সি তেও আছে এবং ডি তেও আছে, সেখান থেকে কমন হিসেবে একবার নিলাম। 5 একবার আছে, 6 একবার আছে, 8 একবার আছে। অর্থাৎ সি এবং ডি এর কমন এবং আনকমন অর্থাৎ মিল এবং অমিল সকল উপাদান নিয়ে কিন্তু ইউনিয়ন সেট গঠিত হয়। আর ছেদক সেট হচ্ছে তার উল্টা, ইন্টারসেকশন। ছেদক সেটকে বলা হয় ইন্টারসেকশন। এখান থেকে শুধুমাত্র কমন উপাদানগুলো নিয়ে সেট গঠন করতে হয়। যেমন একইভাবে এ সেটের উপাদানগুলো হচ্ছে 3, 4, 5, 6 এবং বি সেটের উপাদান হচ্ছে 2, 4, 6, 8। তাহলে আমরা যদি এ ইন্টারসেকশন বি করি তাহলে এ সেট এবং বি সেটের যে কমন উপাদানগুলো আছে ওইগুলোই হবে রেজাল্ট। অর্থাৎ এ এবং বি সেটের কমন উপাদান হচ্ছে একটা হচ্ছে 4 আর একটা হচ্ছে 6। তাহলে এ ইন্টারসেকশন বি সেট হবে 4, 6। শক্তি সেট বা পাওয়ার সেট, কোনো সেটের সকল উপসেট দ্বারা গঠিত সেটকে ওই সেটের শক্তি সেট বলা হয়। যেমন ধরেন একটি সেট যার উপাদান হচ্ছে এম এন, এই সেটগুলো দিয়ে কতভাবে সেট গঠন করা যায়? একটা হচ্ছে এম এন দিয়ে একটা গঠন করা যায়, এম দিয়ে একটা গঠন করা যায়, এন দিয়ে একটা গঠন করা যায় এবং কোনো উপাদান না নিয়ে ফাঁকা সেট গঠন করা যায়। এখানে এম এন এবং ফাঁকা সেট হচ্ছে এ সেটের শক্তি সেট বা পাওয়ার সেট। আর শক্তি সেটের উপাদান সংখ্যা হবে কিন্তু 2 টু দি পাওয়ার n, যেখানে n হচ্ছে ওই সেটের উপাদান সংখ্যা। কার্তেশীয় গুণজ, ধরো তোমার কাছে দুইটা জামা আছে, ওই জামার সেট হচ্ছে নীল জামা আর লাল জামা। আবার ধরো তোমার কাছে তিনটা প্যান্ট আছে, একটা হচ্ছে কালো প্যান্ট, সাদা প্যান্ট এবং হলুদ প্যান্ট। তাহলে তুমি কতভাবে ওই শার্ট এবং প্যান্টগুলো দিয়ে কম্বিনেশন করতে পারো? এটাই হচ্ছে কার্তেশীয় গুণজের রেজাল্ট। যদি দেখি এ ক্রস বি যদি করি তাহলে এ সেটের উপাদান হচ্ছে নীল এবং লাল শার্ট এবং বি সেটের উপাদান হচ্ছে কালো, সাদা এবং হলুদ প্যান্ট। তাহলে তোমরা নীল শার্টের সাথে কালো প্যান্ট পরতে পারো, নীল শার্টের সাথে সাদা প্যান্ট পরতে পারো, নীল শার্টের সাথে হলুদ প্যান্ট পরতে পারো, আবার লাল শার্টের সাথে কালো প্যান্ট পরতে পারো, লাল শার্টের সাথে সাদা প্যান্ট পরতে পারো, আবার লাল শার্টের সাথে হলুদ প্যান্ট পরতে পারো। অর্থাৎ প্রত্যেকটা উপাদানকে দ্বিতীয় উপাদান দ্বারা কি করা হয়? গুণ করা হয়। এটাই হচ্ছে কার্তেশীয় গুণজ। তাহলে চলো অনুশীলনের অঙ্কগুলো একটু সমাধান করা যাক। অনুশীলনের 3 নম্বর অঙ্কগুলো কি দেওয়া আছে দেখেন। 3 নম্বরে প্রশ্ন দেওয়া আছে একটি সেট যার উপাদান হচ্ছে 2, 3, 4 এবং বি একটি সেট যার উপাদান হচ্ছে 1, 2 এ এবং সি সেটের উপাদান হচ্ছে 2 এ বি। এখন নিচে যে সেটগুলো আছে ওগুলো নির্ণয় করতে বলছে। একটা হচ্ছে বি বাদ সি, অর্থাৎ বি সেট থেকে সি সেটের উপাদান কমন উপাদানগুলো বাদ যাবে। কমন উপাদান কি হচ্ছে? সেটা হচ্ছে 2 এবং এ। তাহলে বি সেট থেকে শুধুমাত্র 2 এবং এ বাদ যাবে আর রেজাল্ট হবে এ। মনে রাখবে এখানে কিন্তু সি সেটের বাকি উপাদানগুলো কিন্তু বসবে না, আমি আগেও বলছি। আর দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে এ ইউনিয়ন বি, অর্থাৎ এ এবং বি এর কমন আনকমন সকল উপাদান নিয়ে গঠিত সেট। তাহলে প্রত্যেকটা উপাদানকে একবার একবার নিয়ে যদি আমরা সেট গঠন করি তাহলে হবে কত? 1, 2, 3, 4 এ, দুইটা সেটের কমন আনকমন সকল উপাদান নিয়ে, কিন্তু একবারের বেশি কোনো উপাদান নিব না। তৃতীয় প্রশ্ন হচ্ছে এ ইন্টারসেকশন সি, অর্থাৎ এ সেটের উপাদান এবং সি সেটের উপাদানের মধ্যে কমন উপাদানটা হচ্ছে এ ইন্টারসেকশন সি সেটের উপাদান। তাহলে এখানে এ এবং সি সেটের কমন উপাদান হচ্ছে 2। 4 নম্বর প্রশ্ন বলা হচ্ছে এ ইউনিয়ন বি ইন্টারসেকশন হোল সি। তাহলে আমরা যদি করি তাহলে আমাদেরকে প্রথমে বি ইন্টারসেকশন সি এটা আগে সমাধান করতে হবে। এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি কে যদি আমরা সমাধান করতে চাই তাহলে এ ইউনিয়ন বি সেটের উপাদানগুলো হচ্ছে 1, 2 এ এবং সি সেটের উপাদানগুলো হচ্ছে 2 এ বি। তাহলে বি এবং সি সেটের কমন উপাদান হচ্ছে বি, 2 এবং এ। তাহলে এখন যদি এ সেটের উপাদানগুলো বসাই 2, 3, 4 এবং
বি ইন্টারসেকশন সি সেটের উপাদান বসাই 2a, এখান থেকে যদি কমন আনকমন সবগুলো নিয়ে সেট গঠন করি তাহলে এটার রেজাল্ট হবে 2 3 4a। 5 নম্বর প্রশ্নটা হচ্ছে a ইন্টারসেকশন বি ইউনিয়ন সি হোল। তাহলে আমাদেরকে কিন্তু যেটা ব্র্যাকেটের মধ্যে দেওয়া আছে অর্থাৎ হোল হিসেবে যেটা দেওয়া আছে ওইটাকে আগে করতে হবে। তার মানে হচ্ছে বি এবং সি সেটের ইউনিয়নটা আগে করতে হবে। তাহলে বি এবং সি সেটের ইউনিয়ন হচ্ছে কত, বি এবং সি সেটের কমন উপাদান এবং আনকমন উপাদান সবগুলো নিয়েই বি ইউনিয়ন সি সেট গঠিত। তাহলে এখানে উপাদান বি ইউনিয়ন সি সেটের উপাদানগুলি কি কি হচ্ছে, 1 2 এ বি, কমন আনকমন সবগুলো নিয়ে। এখন বি ইউনিয়ন সি সেটকে এ সেটের সাথে ইন্টারসেকশন করব, অর্থাৎ বি ইউনিয়ন সি সেটের উপাদান এবং এ সেটের উপাদানগুলোর মধ্যে এ সেটের এবং বি ইউনিয়ন সি সেটের কমন উপাদান হচ্ছে 2। তাহলে ফল এ সেটের রেজাল্ট হচ্ছে 2। 4 নম্বর প্রশ্নে কিন্তু একটা ইউনিভার্সাল সেট দেওয়া আছে যেটার উপাদান হচ্ছে 1 থেকে 7 পর্যন্ত। এ সেটের উপাদান হচ্ছে 1 3 5, বি সেটের উপাদান হচ্ছে 2 4 6 এবং সি সেটের উপাদান হচ্ছে 3 4 5 6 7। ক নাম্বার প্রশ্নে কি দেওয়া আছে দেখেন, ক নাম্বার প্রশ্নে দেওয়া আছে এ ইউনিয়ন বি হোল প্রাইম ইজ ইকুয়াল টু এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম। তাহলে আমরা যদি প্রথমে বাম পক্ষ নিই, এ ইউনিয়ন বি হোল প্রাইম যদি করি তাহলে এ ইউনিয়ন বি হোল প্রাইম ইকুয়াল টু হচ্ছে ইউ মাইনাস এ ইউনিয়ন বি। তাহলে প্রথমে আমরা এ ইউনিয়ন বি সেটটা সমাধান করি। এ ইউনিয়ন বি মানে হচ্ছে এ এবং বি এর কমন আনকমন উপাদান সবগুলো। ইউনিভার্সাল সেট থেকে যদি এ ইউনিয়ন বি এর সেটের উপাদানগুলো বাদ দিই, এ ইউনিয়ন বি সেটের উপাদানগুলো বাদ দিলে শুধুমাত্র থাকে 7, যেহেতু বাকি সবগুলোই ইউর সাথে মিলে গেছে শুধুমাত্র 7 ছাড়া। এখন যদি ডান পক্ষ করি, ডান পক্ষে কিন্তু দুইটাকে আলাদা আলাদা করতে হবে, একটা হচ্ছে এ প্রাইম এবং বি প্রাইম। এ প্রাইম করলে পাবো আমরা ইউনিভার্সাল সেট থেকে এ সেটের উপাদানগুলো বাদ, এবং ইউনিভার্সাল সেট থেকে এ সেটের উপাদান বাদ দিলে পাওয়া যায় 2 4 6 7। এবং বি প্রাইম সমান হচ্ছে আবার একইভাবে বি প্রাইম সমান হচ্ছে ইউ মাইনাস বি, অর্থাৎ ইউনিভার্সাল সেট থেকে বি সেটের উপাদানগুলো বাদ, ইউনিভার্সাল সেট থেকে বি সেটের উপাদান বাদ দেওয়ার পরে পাওয়া যায় কত, 1 3 5 7। এবং এখন যদি এ প্রাইম এবং বি প্রাইমকে ইন্টারসেকশন করি তাহলে এদের কমন উপাদানটা হচ্ছে শুধু 7, যেটা কিন্তু বাম পক্ষের রেজাল্ট। অর্থাৎ আমরা এটাকে লিখতে পারি বাম পক্ষ ইজ ইকুয়াল টু ডান পক্ষ। 2 নম্বর প্রশ্নটাও প্রায় সেম, এখানে দেওয়া আছে বি ইন্টারসেকশন সি হোল প্রাইম ইজ ইকুয়াল টু বি প্রাইম ইউনিয়ন সি প্রাইম। আর প্রথমে যদি বাম পক্ষ করি, বি ইন্টারসেকশন সি হোল প্রাইম যদি করি ইউ মাইনাস বি ইন্টারসেকশন সি, প্রথমে কিন্তু আমাদের বি ইন্টারসেকশন সিটা সমাধান করতে হবে। বি ইন্টারসেকশন সি মানে হচ্ছে বি এবং সি সেটের কমন উপাদানগুলোকে নেওয়া। বি এবং সি সেটের কমন উপাদান হচ্ছে 4 6, এবং ওইটাকে যদি ইউনিভার্সাল সেট থেকে বাদ দিই, অর্থাৎ বি ইন্টারসেকশন সি সেটের উপাদান বাদ দিই, ফলাফল আসতেছে কিন্তু 1 2 3 5 7। এখন যদি ডান পক্ষ করি ঠিক ওইটার মতো আলাদা আলাদা করতে হবে। বি বি প্রাইম করে আমরা কি পেলাম, ইউ থেকে বির উপাদানগুলো বাদ দেওয়ার পর আমরা পেলাম কি 1 3 5 7। একইভাবে সি প্রাইম সেটের রেজাল্ট হবে কিন্তু ইউ থেকে সি এর উপাদানগুলো বাদ, ইউ থেকে সি এর উপাদানগুলো বাদ যায় কি 3 4 5 6 7 বাদ যায়, আর রেজাল্ট হিসেবে পাই কত আমরা 1 2। তাহলে বি প্রাইম এবং সি প্রাইমকে যদি ইউনিয়ন করি অর্থাৎ কমন আনকমন সবগুলো উপাদান নিয়ে সেট গঠন করি তাহলে রেজাল্ট হচ্ছে 1 2 3 5 7, যা কিন্তু বাম পক্ষেরও রেজাল্ট। তাহলে এটাও লিখতে পারি আমরা বাম পক্ষ সমান সমান ডান পক্ষ। 3 নম্বর প্রশ্নটা কি বলছে দেখেন, 3 নম্বর প্রশ্ন হচ্ছে এ ইউনিয়ন বি হোল ইন্টারসেকশন সি সমান সমান এ ইন্টারসেকশন সি হোল ইউনিয়ন বি ইন্টারসেকশন সি হোল। তাহলে প্রথমে যদি আমরা বাম পক্ষ করি, প্রথম কিন্তু করতে হবে এ ইন্টারসেকশন বি হোলের কাজ, যেহেতু এটাতে ব্র্যাকেট আছে আগে, তারপর এটার সাথে সিটা ইন্টারসেকশন করব। তাহলে এ ইউনিয়ন বি যদি করি, এ ইউনিয়ন বি করলে কত হয়, এ এবং বি এর কমন আনকমন সবগুলো উপাদান নিয়ে যদি গঠন করি তাহলে হচ্ছে 1 2 3 4 5 6 হচ্ছে এ ইউনিয়ন বি সেটের উপাদান, এবং সি সেটের সাথে ইন্টারসেকশন করি উপাদান এ ইউনিয়ন বি এবং সি সেটের কমন উপাদানগুলো নিই, তাহলে পাচ্ছি আমরা কত 3 4 5 6। আর ডান পক্ষের মধ্যে আছে এ ইন্টারসেকশন সি
হোল এবং বি ইন্টারসেকশন সি হোল। তাহলে যেহেতু ব্র্যাকেট আছে ওগুলো আলাদা আলাদা করে ফেলি। ইন্টারসেকশন সি করলে হচ্ছে এ এবং সি এর কমন উপাদানগুলো নিলে সেট পাই আমরা 3, 5 এবং একইভাবে বি ইন্টারসেকশন সি যদি করি তাহলে বি এবং সি এর কমন উপাদানগুলো হচ্ছে কত 4, 6। তাহলে যদি আমরা এ ইন্টারসেকশন সি এবং বি ইন্টারসেকশন সি এর ইউনিয়ন করি তাহলে এ ইন্টারসেকশন সি এর উপাদান হচ্ছে 3, 5 এবং বি ইন্টারসেকশন সি এর উপাদান হচ্ছে 4, 6। এগুলোর ইউনিয়ন মানে হচ্ছে মিল ও মিল সবগুলো উপাদান নিয়ে যদি সেট গ্রহণ করি তাহলে সেটা হচ্ছে 3, 4, 5, 6, যা কিন্তু বাম পক্ষের উপাদানের সাথে মিলে গেছে না। তাহলে আমরা লিখতে পারি বাম পক্ষ সমান সমান ডান পক্ষ। 4 নম্বর প্রশ্নটাকে বলা হচ্ছে দেখেন 4 নম্বর প্রশ্ন বলা হচ্ছে এ ইন্টারসেকশন বি হোল ইউনিয়ন সি ইজ ইকুয়াল টু এ ইউনিয়ন সি হোল ইন্টারসেকশন বি ইউনিয়ন সি। যদি বাম পক্ষ সমাধান করি আগে তাহলে এখানে কিন্তু এ ইন্টারসেকশন বিটা আগে সমাধান করতে হবে, তারপর এর সাথে সি ইউনিয়ন করব। এ এবং বি সেটের ইন্টারসেকশন যদি করি তাহলে এ এবং বি সেটের কমন উপাদান নিতে হবে। এখানে কিন্তু কোনো কমন উপাদান নাই, তাহলে এ ইন্টারসেকশন বি সেট হবে ফাঁকা সেট। ওইটার সাথে যদি সি এর ইউনিয়ন করি কমন ও আনকমন উপাদানগুলো নিয়ে যদি করি তাহলে এটা হবে 3, 4, 5, 6, যেহেতু ইন্টারসেকশন বি সেটের কোনো উপাদান নাই। যদি ডান পক্ষ করি তাহলে আগে কিন্তু আমাদেরকে এ ইউনিয়ন সি হোল করতে হবে। এ ইউনিয়ন সি হোল মানে হচ্ছে এ এবং সি এর কমন আনকমন সকল উপাদান নিয়ে সেট গঠন। আর কমন আনকমন সকল উপাদান নিয়ে সেট গঠন করলে হয় 1, 3, 4, 5, 6, 7। একইভাবে বি ইউনিয়ন সি যদি করি বি এবং সি এর কমন আনকমন উপাদানগুলো নিয়ে গঠিত সেট হচ্ছে 2, 3, 4, 5, 6, 7 এবং উভয়ের যদি ইন্টারসেকশন করি অর্থাৎ এ ইউনিয়ন সি হোল ইন্টারসেকশন বি ইউনিয়ন সি হোল, এটা যদি কমন উপাদানগুলো নিই তাহলে কত কত পাই 3, 4, 5, 6, 7, যা হচ্ছে বাম পক্ষের উপাদানের সমান। সুতরাং লিখতে পারি বাম পক্ষ সমান সমান ডান পক্ষ। 5 নম্বর প্রশ্নে দেওয়া আছে কিউ একটা সেট যার উপাদান হচ্ছে এক্স ওয়াই এবং আর একটা সেট যার উপাদান হচ্ছে এম এন এল হলে পাওয়ার অফ কিউ এবং পাওয়ার সেট আর নির্ণয় করতে বলছে। আমরা যদি পি অফ কিউ নির্ণয় করি তাহলে পি এর কিউ এর উপসেটগুলো কী কী হতে পারে এক্স ওয়াই এবং পাকা সেট। একইভাবে যদি আমরা পি অফ আর নির্ণয় করি তাহলে প্রথমে যে সেটটা হবে সেটা হচ্ছে এম এন এল, দ্বিতীয় সেটটা হবে এম এন, তৃতীয় সেটটা হবে এম এল, আর চতুর্থ সেটটা হবে এন এল, পঞ্চম সেট হবে এম, ষষ্ঠ সেট এন, সপ্তম সেট এল এবং অষ্টম সেট হচ্ছে ফাঁকা সেট। 6 নম্বর প্রশ্ন বলছে একটি সেট যার উপাদান এ বি, বি একটি সেট যার উপাদান এ বি সি এবং সি সেট হবে এ এবং বি এর ইউনিয়ন। তাহলে দেখাইতে বলছে পাওয়ার অফ সি এর উপাদান 2 টু দি পাওয়ার n কে সমর্থন করে। তাহলে প্রথম আমাদেরকে নির্ণয় করতে হবে সি সেট। সি সেট মানে হচ্ছে এ এবং বি এর ইউনিয়ন সেট, অর্থাৎ এ এবং বি এর সেটের উপাদানগুলোর কমন আনকমনগুলো নিয়ে যদি সেট গঠন করি সেটা হচ্ছে এ বি সি। তাহলে যদি পাওয়ার অফ সি নির্ণয় করি তাহলে প্রথমে এ বি সি নিয়ে একটা সেট গঠন করতে পারি, এ বি দিয়ে একটা, এ সি দিয়ে একটা, বি সি দিয়ে একটা এবং এ একটা, বি একটা, সি একটা সেট গঠন করতে পারি এবং কোনো উপাদান না নিয়ে ফাঁকা সেট গঠন করতে পারি। তাহলে এখানে কিন্তু টু টু দি পাওয়ারকে দেখাইতে বলছে পাওয়ার অফ সি কিন্তু টু টু দি পাওয়ার এনকে সমর্থন করে। তাহলে এখানে এন সমান হচ্ছে 3, যেহেতু সি সেটের উপাদান সংখ্যা 3। তাহলে টু টু দি পাওয়ার এন ইকুয়াল টু 2 টু দি পাওয়ার 3 ইজ ইকুয়াল টু হয় 8, যা কিন্তু পাওয়ার অফ সি এর উপাদান সংখ্যা। যদি কোণে দেখেন এই যে 1, 2, 3, 4, 5, 6, 7, 8। 7 নম্বর প্রশ্নটা হচ্ছে কিন্তু ক্রমজোড়ের প্রশ্ন, যেটা হচ্ছে x মাইনাস 1 কমা y প্লাস 2 ইজ ইকুয়াল টু y মাইনাস 2 কমা 2x প্লাস 1। ক্রমজোড় মানে হচ্ছে এই যে প্রথম উপাদানের সাথে এখানে প্রথম উপাদান এবং এই যে দ্বিতীয় উপাদানের সাথে এই দ্বিতীয় উপাদান সমান। তাহলে এখানে x মাইনাস 1 ইজ ইকুয়াল টু y মাইনাস 2, x মাইনাস y ইজ ইকুয়াল টু যদি মাইনাস 1 এ পাশে যায় তাহলে হয় প্লাস 1, অর্থাৎ মাইনাস 2 প্লাস 1 ক্যালকুলেশন করলে হয় x মাইনাস 1 ইজ ইকুয়াল টু মাইনাস 1। এটাকে যদি আমরা 1 নম্বর সমীকরণ দিই, আবার দেখেন দ্বিতীয় ক্রমজোড়গুলো হচ্ছে কত y প্লাস 2 ইজ ইকুয়াল টু 2x প্লাস 1। যদি আমরা 2x কে এই পাশে আনি হবে মাইনাস 2x আর প্লাস 2 কে যদি এই পাশে নিয়ে যাই হবে মাইনাস 2। যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে হচ্ছে কত y মাইনাস 2x ইজ ইকুয়াল টু মাইনাস 1। এটাকে যদি আমরা 2 নম্বর সমীকরণ দিই
তাহলে আমরা সমীকরণ 1 এবং 2 যোগ করে কি পাই? সমীকরণ 1 এবং 2 যোগ করে পাই x মাইনাস ওয়াই প্লাস ওয়াই মাইনাস 2x ইজ ইকুয়াল টু -1 প্লাস -1। বাম পক্ষের সাথে বাম পক্ষ যোগ, ডান পক্ষের সাথে ডান পক্ষ যোগ। তাহলে যদি আমরা ব্র্যাকেট তুলে দিই x মাইনাস ওয়াই প্লাস x মাইনাস 2x ইজ ইকুয়াল টু, ওইদিকে যদি হিসাব করি আর ডান পক্ষে হিসাব করলে কত হয়, -1 এর সাথে -1 যোগ করলে হয় -2। আর এদিকে কিন্তু ওয়াই মাইনাস ওয়াই এবং প্লাস ওয়াই কাটা যায়। আর x মাইনাস 2x সমান হচ্ছে -x ইকুয়াল টু -2। তাহলে ওই পাশ থেকে যদি মাইনাস চলে যায় হয় x ইজ ইকুয়াল টু 2। আর x এর মান যদি 1 নঙে বসিয়ে দেয়, অর্থাৎ x মাইনাস 1 ইজ ইকুয়াল টু -1 এ যদি x এর মান বসাই দিই, 2 বসাই দিই, তাহলে হচ্ছে 2 মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু -1। 2টা এই পাশে আসলে হয় -2। সুতরাং মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু -3। আবার উভয় পাশে যদি মাইনাস দ্বারা গুণ করি তাহলে ওয়াই ইজ ইকুয়াল টু 3। আর নির্ণয় সমাধান হচ্ছে x ওয়াই ইজ ইকুয়াল টু 2 3, যেহেতু x এর মান 2, y এর মান 3। 7 খ নম্বর প্রশ্নটা হচ্ছে x মাইনাস সি ওয়াই কমা a স্কয়ার মাইনাস সি স্কয়ার ইজ ইকুয়াল টু 0 কমা a ওয়াই মাইনাস সি এক্স। অর্থাৎ এই যে প্রথম উপাদানটার মান হচ্ছে 0 এবং দ্বিতীয় উপাদান a স্কয়ার মাইনাস সি স্কয়ার উপাদান a স্কয়ার মাইনাস সি স্কয়ার সমান হচ্ছে a ওয়াই মাইনাস সি এক্স। এটাই হচ্ছে ক্রমজোড় সত্য। তাহলে এখানে ax মাইনাস সি ওয়াই ইজ ইকুয়াল টু 0, তাহলে ax ইজ ইকুয়াল টু সি ওয়াই। যদি আমরা এটাকে ওই পাশে নিয়ে যাই তাহলে হচ্ছে x ইজ ইকুয়াল টু সি ওয়াই ডিভাইড বাই a, যেহেতু a x এর সাথে গুণ অবস্থায় ছিল। তো এটাকে যদি আমরা 1 নং সমীকরণ দিই, আবার দ্বিতীয় ক্রমজোড়ের সত্যে কি পাইছি, আবার দ্বিতীয় ক্রমজোড় কি, a স্কয়ার মাইনাস সি স্কয়ার ইজ ইকুয়াল টু a ওয়াই মাইনাস সি এক্স। আমরা যদি a স্কয়ার মাইনাস সি স্কয়ারকে a স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্রে ফেলি তাহলে হচ্ছে কি a প্লাস সি ইন্টু a মাইনাস সি। আর এখানে a ওয়াই মাইনাস সি এক্স এর জায়গায় যদি ওই যে এক্স এ সি ওয়াই ডিভাইড বাই a এর মান বসাই দিই তাহলে আমরা পাচ্ছি কি a প্লাস সি ইন্টু a মাইনাস সি ইজ ইকুয়াল টু a ওয়াই মাইনাস সি স্কয়ার। সি গুণ হয়ে হচ্ছে সি স্কয়ার ওয়াই ডিভাইড বাই a। তাহলে যদি আমরা এই পাশে a লসাগু নিই তাহলে এটা আবার এটার সাথে গুণ হয়ে হবে a স্কয়ার মাইনাস সি স্কয়ার। তাহলে আমরা যদি y কমন নিই, এখান থেকে y কমন নিলে হয় কত, a স্কয়ার মাইনাস সি স্কয়ার ডিভাইড বাই a। তাহলে যদি আমরা a স্কয়ার মাইনাস সি স্কয়ারটাকে বাম পাশে নিয়ে আসি, ওইটা এখানে গুণ অবস্থায় ছিল, এটাতে আসা হবে ভাগ। আর সূত্র অ্যাপ্লাই করলে a স্কয়ার মাইনাস সি স্কয়ারের সূত্র হচ্ছে a প্লাস সি ইন্টু a মাইনাস সি। তাহলে উপর নিচে একই উপাদান হয়, ভাগফল হবে 1, অর্থাৎ y ডিভাইড বাই a ইজ ইকুয়াল টু 1। আর গুণন করলে হয় y সমান সমান 1। এখন y এর মান যদি আমরা 1 নং সমীকরণে বসাই দিই, অর্থাৎ x ইজ ইকুয়াল টু সি ওয়াই ডিভাইড বাই a, এখানে যদি y এর মান বসাই দিই তাহলে কি হচ্ছে দেখেন, x ইজ ইকুয়াল টু সি a ডিভাইড বাই a। তাহলে a কাটাকাটি গেলে হয় x ইজ ইকুয়াল টু সি। আর এটা সমাধান হচ্ছে x y ইজ ইকুয়াল টু সি কমা a। গ নম্বর প্রশ্নে কি বলা হচ্ছে দেখেন, 6x মাইনাস ওয়াই কমা 13 ইজ ইকুয়াল টু 1 কমা 3x প্লাস 2y। প্রথম ক্রমজোড় অনুসারে 6x মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু 1, 1 নম্বর সমীকরণ দিয়ে এটাকে, এবং দ্বিতীয় ক্রমজোড় হচ্ছে 3x প্লাস 2y ইজ ইকুয়াল টু 13। তাহলে দেখেন আমরা কিন্তু অপনয়ন পদ্ধতি করছি না ক্লাস 7 কিংবা 8-এ। এটার মানে হচ্ছে আমরা যদি 1 নং সমীকরণকে 2 দ্বারা গুণ করি এবং 2 নং সমীকরণ যোগ করি এটার সাথে, তাহলে কি পাই দেখেন, 1 নং সমীকরণকে 2 দ্বারা গুণ করলে হচ্ছে কত, 6x কে 2 দ্বারা গুণ করলে হয় 12x, y কে 2 দ্বারা গুণ করলে হয় 2y এবং a কে 2 দ্বারা গুণ করলে হয় 2। আর এটার সাথে যদি 2 নং সমীকরণ যোগ করি, অর্থাৎ 3x প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 13 যোগ করলে হয় প্লাস 2y এবং মাইনাস 2y কাটা যায়, 12-এর সাথে 3 যোগ করলে হয় 15x, এদিকে যদি 13-এর সাথে যোগ করি তাহলে হচ্ছে 15। আর x এর মান হচ্ছে 15 ডিভাইড বাই 15 ইজ ইকুয়াল টু 1। আর x এর মান যদি আমরা 1 নং সমীকরণে বসাই দিই, অর্থাৎ 6x মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু 1, এই সমীকরণটায় যদি x এর মান 6 গুণ 1 মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু 1, তাহলে 6 একে 6, ওই পাশে গেলে হয় 1 থেকে মাইনাস, তাহলে মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু 1 মাইনাস 6, আর 1 থেকে 6 গেলে হয় -5, ওয়াই এর মান হচ্ছে 5। তাহলে এটার সমাধান হবে x y is equal to 1 5। 8 নম্বর প্রশ্নে বলা হয়েছে P একটা সেট যার উপাদান হচ্ছে A, Q একটা সেট যার উপাদান হচ্ছে B, C,
তাহলে বের করতে বলছে পি ক্রস কিউ এবং কিউ ক্রস পি। তাহলে প্রথমে যদি পি ক্রস কিউ করি, অর্থাৎ পি এর উপাদান হচ্ছে এ এর সাথে কিউর উপাদান বি সি যদি ক্রস করি, তাহলে এ হবে একবার বি এর সাথে সেট গঠন করবে এবং এ আবার সি এর সাথেও সেট গঠন করবে। ঠিক একইভাবে কিউ ক্রস পি করলে হবে কিউর উপাদান বি সি সাথে পি এর উপাদান এ গুণ, তাহলে বিটা একবার এর সাথে গুণ হয়ে সেট গঠন করবে বি এ, সিটা একবার এর সাথে গুণ হয়ে গঠন করবে সি এ। 8 খ নম্বর প্রশ্ন বলা হয়েছে একটি সেট যার উপাদান হচ্ছে 3 4 5, বি একটা সেট যার উপাদান হচ্ছে 4 5 6 এবং সি হচ্ছে এক্স ওয়াই। তাহলে করতে বলছে এ ইন্টারসেকশন বি হোল ক্রস সি। তাহলে আমাদেরকে আগে এ ইন্টারসেকশন বিটা করতে হবে। এর উপাদান 3 4 5 এবং বি এর উপাদান 4 5 6 এর ইন্টারসেকশন করলে হবে কমন উপাদান বি এ এবং বি এর কমন উপাদান হচ্ছে 4 এবং 5, তার সাথে সি এর উপাদান গুণ, অর্থাৎ সি এর উপাদান হচ্ছে এক্স ওয়াই। যদি গুণ করি তাহলে 4 একবার এক্স এর সাথে গুণ হয়ে সেট হবে 4x, 4 আবার ওয়াই সাথে গুণ হয়ে সেট হবে 4y, আবার 5 একবার এক্স এর সাথে গুণ হয়ে 5x এবং 5 ওয়াই এর সাথে গুণ হয়ে 5y। গ নম্বর প্রশ্ন বলছে পি একটা সেট যার উপাদান হচ্ছে 3 5 7 এবং কিউ একটা সেট যার উপাদান হচ্ছে 5 7 এবং আর সেট হচ্ছে পি বাদ কিউ হলে পি ইউনিয়ন কিউ হোল ক্রস আর নির্ণয় করতে বলছে। তাহলে আমাদেরকে আগে আরটা বের করে নিতে হবে। আর হচ্ছে পি বাদ কিউ, অর্থাৎ পি এর উপাদান থেকে কিউ এর কমন উপাদানগুলো বাদ যাবে। পি এর উপাদান থেকে কিউ এর কমন উপাদান হচ্ছে কি 5 7, তাহলে রেজাল্ট হবে এটা 3। আর এই 3-এর সাথে অর্থাৎ পি ইউনিয়ন কিউ করে তার সাথে আর গুণ করতে হবে। তাহলে পি ইউনিয়ন কিউ করা মানে হচ্ছে পি এবং কিউ এর কমন এবং আনকমন সকল উপাদান নিয়ে গঠিত সেট। এটা হচ্ছে 3 5 7, তার সাথে আর সেটের গুণ, আর সেটের উপাদান হচ্ছে 3। তাহলে 3 3-এর সাথে গুণ করা হয় 3 3, 3 5 3-এর সাথে গুণ করা হয় 5 3, 7 3-এর সাথে গুণ করা হয় 7 3। 9 নম্বর প্রশ্ন হচ্ছে এ এবং বি যথাক্রমে 35 এবং 45-এর সকল গুণনীয়কের সেট। তাহলে বের করতে বলছে এ ইউনিয়ন বি এবং এ ইন্টারসেকশন সি নির্ণয় করার জন্য। তাহলে এ সেট হচ্ছে কিন্তু 35-এর গুণনীয়ক। 35 কোন কোন সংখ্যাগুলোকে গুণ করলে 35 পাওয়া যায়? 1কে যদি 35-এর সাথে গুণ করে 35 পাওয়া যায়, আর 5কে 7-এর সাথে গুণ করলে 35 পাওয়া যায়। তাহলে এখানে 35-এর গুণনীয়ক হচ্ছে 1 5 7 35। একইভাবে 45-এর গুণনীয়ক বের করতে বলছে কোন কোন সংখ্যাগুলো গুণ করলে 45 পাওয়া যায়। 1 গুণ 1 45-এর সাথে গুণ করলে 45 পাওয়া যায়, 5 আর 9 গুণ করলে 45 পাওয়া যায়, 3 এবং 15 গুণ করলে 45 পাওয়া যায়। তাহলে বি সেটের উপাদান কত? 1 3 5 9 15 45। তাহলে এ ইউনিয়ন বি করতে বলছে। তাহলে এর উপাদান হচ্ছে 1 5 7 35, তার সাথে বি এর উপাদান 1 3 5 9 15 45-এর ইউনিয়ন করতে বলছে। ইউনিয়ন করতে বলা মানে হচ্ছে কমন উপাদান এবং আনকমন উপাদান সবগুলো নিয়ে সেট গঠন করা। তাহলে এই সেটটা হবে কত? 1 3 5 7 9 15 35 45। আবার একটা সেট গঠন করতে বলছে, সেটা হচ্ছে এ ইন্টারসেকশন বি, অর্থাৎ এ এবং বি এর উপাদানগুলোর কমন উপাদান নিতে বলছে। এ এবং বি এর মধ্যে কমন উপাদান হচ্ছে 1 এবং 5। 10 নম্বর প্রশ্ন বলছে যে সকল স্বাভাবিক সংখ্যা দ্বারা 346 এবং 556-কে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 31 অবশিষ্ট থাকে, এদের সেট নির্ণয় করতে বলছে। তাহলে এই ক্ষেত্রে সেই সংখ্যাটি হবে 31 থেকে বড় এবং 315 এবং 525-এর সাধারণ গুণনীয়ক। সাধারণ গুণনীয়ক মানে হচ্ছে কমন সেট, ইন্টারসেকশন আর কি। তাহলে যদি মনে করি 31 অপেক্ষা বড় 315 এর গুণনীয়কগুলো এ সেট এবং 525-এর গুণনীয়কগুলো হচ্ছে বি সেট। তাহলে 315 গুণনীয়কগুলো কত কত যদি আমরা হিসেব করি, তাহলে 1 গুণ 315, 3 গুণ 105, 5 গুণ 63, 7 গুণ 45, 9 গুণ 35 এবং 15 গুণ 21, এগুলো হচ্ছে অ্যাসেট। তাহলে অ্যাসেটের উপাদানগুলি কি? যেগুলো 31 থেকে বড় হবে ওই গুণনীয়কগুলো নিতে হবে। তাহলে 31 থেকে বড় 315 গুণনীয়কগুলো হচ্ছে 35, 45, 63, 105, 315। একেবারে 525-এর
গুণনীয়ক করে পাই, যেগুলো 31 থেকে বড় সেগুলো হচ্ছে বি সেট, আর বি সেটের উপাদান হচ্ছে 35, 75, 105, 175, 525। তাহলে এখানে সাধারণ গুণনীয়ক বলছে, তাহলে এখানে আমাদের সাধারণ গুণনীয়ক বের করতে হবে। আর সাধারণ গুণনীয়ক বের করা মানে হচ্ছে ইন্টারসেকশন করা। তাহলে আমরা এ এবং বি সেটের ইন্টারসেকশন করলে এ এবং বি সেটের কমন উপাদানগুলো হচ্ছে কত পাই, 35 এবং 105। তাহলে ওই সেটটা হবে 35 এবং 105। 11 নম্বর প্রশ্নটা বলা হয়েছে কি দেখো, কোন শ্রেণীর 30 জন ছাত্রের মধ্যে 20 জন ফুটবল এবং 15 জন ক্রিকেট খেলা পছন্দ করে, দুইটি খেলা পছন্দ করে, এরূপ শিক্ষার্থীর সংখ্যা হচ্ছে 10 জন। কতজন শিক্ষার্থী দুটি খেলাই পছন্দ করে না তা ভেন চিত্রের সাহায্যে নির্ণয় করতে বলছে। ভেন চিত্র মানে হচ্ছে এটা, এই যে এটা আমরা যদি ফুটবল খেলা পছন্দ করে এটাকে যদি এপাশে আঁকি এবং ক্রিকেট খেলা পছন্দ করে এটাকে যদি আমরা এভাবে লিখি ক্রিকেট, তাহলে দেখেন ভেন চিত্রের মাধ্যমে যদি প্রকাশ করি তাহলে মোট শিক্ষার্থী কিন্তু 30 জন, যেখানে ফুটবল পছন্দ করে 20 জন, যেখানে 20 জন ফুটবল খেলা পছন্দ করে আর 15 জন ক্রিকেট খেলা পছন্দ করে। তাদের দুইটি খেলাই পছন্দ করে এমন সংখ্যা হচ্ছে কিন্তু 10 জন। তাহলে ভেন চিত্রের মাধ্যমে প্রকাশ করে দুইটা খেলার মধ্যে একটা খেলা পছন্দ করে এই ধরনের সংখ্যা হচ্ছে 30 থেকে 25 বাদ দিলে 5 জন। 12 নম্বর প্রশ্ন হচ্ছে 100 জন শিক্ষার্থীর মধ্যে কোনো পরীক্ষায় 65 জন বাংলায়, 48 জন বাংলা এবং ইংরেজি উভয় বিষয়ে পাশ করে এবং 15 জন উভয় বিষয়ে ফেল করে। এটা একটা সৃজনশীল প্রশ্ন। তাহলে ক নম্বরের প্রশ্ন দেওয়া আছে ভেন চিত্রের মাধ্যমে প্রকাশ করো। খ নম্বর প্রশ্ন বলা হচ্ছে শুধু বাংলা ও ইংরেজিতে পাশ করেছে তাদের সংখ্যা নির্ণয় করতে, এবং গ নম্বর বলছে উভয় বিষয়ে পাশ এবং ফেল সংখ্যার মৌলিক গুণনীয়কের সংযোগ সেট নির্ণয় করতে। ক নম্বর প্রশ্নটা যদি সমাধান করি তাহলে মোট শিক্ষার্থীর সংখ্যা হচ্ছে 100 জন, বাংলায় পাশ করছে 65 জন, বাংলা এবং ইংরেজি উভয় বিষয়ে পাশ করছে, মানে এটা বাংলা এবং ইংরেজির এর কমন উপাদান হচ্ছে 48। আমরা যদি 48টাকে কমন এরিয়ায় রেখে বাকিগুলোকে ভাগ করে দিই তাহলে বাংলাতে থাকে 17 এবং ইংরেজি থাকে 20 জন। খ নম্বর প্রশ্ন বলা হয়েছে শুধু বাংলা ও শুধু ইংরেজিতে পাশ করছে এমন শিক্ষার্থীর সংখ্যা নির্ণয় করতে। প্রথমে কমপক্ষে একটাই পাশ করা শিক্ষার্থীর সংখ্যা হচ্ছে 100 জন শিক্ষার্থীর মধ্যে 15 জন সব বিষয়ে ফেল করছে, তাহলে আর 85 জন হচ্ছে কমপক্ষে একটাতে পাশ করছে। বাংলায় পাশ করছে এটাকে যদি লিখি 65 জন, এবং বাংলা এবং ইংরেজি উভয় বিষয়ে পাশ করছে 48 জন, তাহলে ইংরেজিতে পাশ করার কতজন সেটা নির্ণয় করতে হবে। তাহলে আমরা একটা সেটের সূত্র জানি, সেটা হচ্ছে কি n of b union e is equal to n of b plus n of e minus n of b intersection e। এখানে b intersection e মানে হচ্ছে উভয় বিষয়ে পাশ করা শিক্ষার্থীর সংখ্যা, এবং b ইউনিয়ন e মানে হচ্ছে কমপক্ষে একটিতে পাশ করা শিক্ষার্থীদের সংখ্যা। তাহলে আমরা যদি ক্যালকুলেশন করি n of e b কে যদি রেখে দিই তাহলে 65 এবং মাইনাস 48 সমানের পাশে গিয়ে হচ্ছে কত 85 মাইনাস 65 প্লাস 48, ক্যালকুলেশন করলে হয় ইংরেজিতে পাশ করা শিক্ষার্থীর সংখ্যা হচ্ছে 68 জন। তাহলে শুধু বাংলায় পাশ করা শিক্ষার্থীর সংখ্যা হবে, যেহেতু বাংলায় পাশ করছে 65 জন আর কমন এরিয়া শিক্ষার্থী হচ্ছে 48 জন, তাহলে 65 থেকে 48 বাদ দিলে 17 জন শুধু বাংলায় পাশ করছে, আর যেহেতু ইংরেজিতে 68 জন পাশ করছে আর কমন এরিয়া বাদ দিলে শুধু ইংরেজিতে পাশ করছে কতজন, 20 জন। গ নম্বর প্রশ্ন বলছে উভয় বিষয়ে পাশ ও ফেল সংখ্যার মৌলিক গুণনীয়কের সংযোগ সেট নির্ণয় করো। উভয় বিষয়ে পাশ ও ফেল করা সংখ্যা হচ্ছে 48 এবং 15 জন। 48-এর মৌলিক গুণনীয়ক, অর্থাৎ যদি আমরা 48-এর গুণনীয়কগুলো বের করি সেগুলো হচ্ছে 1, 2, 3, 4, 6, 8, 12, 16, 24, 48। এর মধ্যে মৌলিক গুণনীয়ক হচ্ছে 2 এবং 3, বাকিগুলো কিন্তু মৌলিক সংখ্যা না। আবার একইভাবে 15 যদি গুণনীয়ক নির্ণয় করি 1, 3, 5, 15 হচ্ছে 1, 3, 5, 15 হচ্ছে 15 এর গুণনীয়ক, যেখানে 3 এবং 5 হচ্ছে মৌলিক গুণনীয়ক। তাহলে আমরা 48-এর মৌলিক গুণনীয়ককে যদি এ সেট ধরি এবং 15-এর মৌলিক গুণনীয়ককে যদি বি সেট ধরি, এগুলো সংযোগ সেট। সংযোগ সেট মানে হচ্ছে ইউনিয়ন, আর এটার ইউনিয়ন সেট করলে হচ্ছে কি এ ইউনিয়ন বি সমান সমান এ এর উপাদান 2, 3 এবং বি এর উপাদান হচ্ছে 3, 5। ইউনিয়ন মানে হচ্ছে কমন আনকমন সবগুলো নিয়ে সেট গঠন করা, আর সেই সেটটা হবে 2, 3, 5।